আসসালামু আলাইকুম, সবাইকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদি হাসান, জুনিয়র ইন্সট্রাক্টর সিভিল, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। আমার সাবজেক্ট ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। এটি ষষ্ঠ পর্ব সিভিলের একটি সাবজেক্ট, যে সাবজেক্টের বিষয় কোড হচ্ছে 66462। আজকে অধ্যায় 9 শুরু করা হবে। অধ্যায় 9 এর নাম হচ্ছে সড়ক ও জনপথ এর ব্যর্থতার কারণ ও রক্ষণাবেক্ষণ সমূহ। সড়ক ও জনপথের ব্যর্থতার কারণ এবং রক্ষণাবেক্ষণ সমূহ, এটা হচ্ছে আমাদের অধ্যায়। তো এখানে একটি টার্ম রয়েছে জনপথ। আচ্ছা, তার আগে আমি একটু আমার মাউস কার্সরটা একটু এক্সপান্ড করে নিই যেন সবাই দেখতে পারে, এই জন্য আমি একটু দুঃখিত। সবার কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। ওকে, যেটা বলছিলাম যে জনপথ এই শব্দটার সাথে আমরা একটু পরিচিত হই। যে জনপথ অর্থ হচ্ছে হাইওয়ে। এখানে আমাদের যে একটু উল্টাপাল্টা হয়, অনেকে জনপথ অথবা জনপদ, এখানে থর জায়গায় হয়তো অনেকে থর জায়গায় যদি অনেকে দ ইউজ করে, সেক্ষেত্রে যেটা হইতে পারে জনপদ। যদি আমরা জনপদ লিখি, জনপদ হচ্ছে লোকালিটি, অথবা ইংলিশে আমরা কি বলতে পারি ইনহেবিটেড, যেখানে জনগণ বসবাস করে, এটা হচ্ছে জনপদ। কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে জনপদ না, জনপথ, অর্থাৎ হাইওয়ে। তো যাই হোক, আমরা এই চ্যাপ্টারটাকে 2 ভাগে ভাগ করেছি। চ্যাপ্টারটা যেহেতু বড়, তোমাদের আশেপাশে সবার বই পুস্তক রয়েছে, তোমরা খেয়াল করবে চ্যাপ্টারটা অনেক বড়, যে কারণে আমরা চ্যাপ্টারটাকে 2 ভাগে ভাগ করেছি। আজকে প্রথম অর্ধাংশ নিয়ে কথা বলা হবে, প্রথম অর্ধেক নিয়ে কথা বলা হবে, এবং আগামী ক্লাসে পরের অর্ধাংশ নিয়ে কথা বলবো। যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, এক নজরে সেই টপিকগুলো একটু দেখে নেওয়া যাক। আমরা আলোচনা করব সাবগ্রেড, বেজ এবং ওয়ারিং কোর্সের ব্যর্থতা, নমনীয় পেভমেন্টের প্রধান ব্যর্থতাগুলো, সিসি এবং আরসিসি সড়কের প্রধান ব্যর্থতাগুলো, সিসি এবং আরসিসি সড়কের ব্যর্থতার কারণসমূহ, রুটিন মেইনটেনেন্স ধারায় সড়ক রক্ষণাবেক্ষণের গুরুত্ব, সড়ক রক্ষণাবেক্ষণ কাজের শ্রেণীবিন্যাস, তারপর বিভিন্ন ধরনের সড়কের রক্ষণাবেক্ষণ, সড়ক পৃষ্ঠ উঁচু নিচু ও ঢেউখেলা হওয়ার কারণ, সড়ক পৃষ্ঠ উঁচু নিচু ও ঢেউখেলা হওয়ার প্রতিকার। আমরা প্রথমে দেখব যে সাবগ্রেডের ব্যর্থতার সম্পর্কে। তো তার আগে বলে নেওয়া আবশ্যক যে সাবগ্রেড কি। ইতিপূর্বের ক্লাসগুলোতেও আমি সাবগ্রেড নিয়ে একাধিকবার আলোচনা করেছি, তারপরে যেহেতু বিষয়টা সামনে আসলো, সুতরাং এই বিষয়টাকে আরো একটু বলে নেওয়া দরকার। সাবগ্রেড রাস্তার সর্বনিম্ন অংশ, একেবারে রাস্তার সবচেয়ে নিচের অংশ হচ্ছে সাবগ্রেড, যেটা রাস্তার যাবতীয় লোড বহন করে। রাস্তার উপর যত লোড আসবে, যত ভার আসবে, সবকিছু সাবগ্রেডকে বহন করতে হবে। যে কারণে সাবগ্রেড রাস্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। দ্যাটস ওয়াই বারবারকে সাবগ্রেডকে ফোকাস করা হচ্ছে, বারবার সাবগ্রেডের উপর আলোচনা করা হচ্ছে।
আচ্ছা, আমি একটু দেখতে চাচ্ছি যে তোমাদের কাছে জানতে চাচ্ছি, আমার ভয়েসে যদি কোনো সমস্যা হয়, কেউ যদি ক্লিয়ার শুনতে না পাও, তাহলে তোমরা দয়া করে একটু কমেন্টসে জানাবে। আমি একটু কমেন্টসগুলো দেখার চেষ্টা করছি, আশা করছি এভরিথিং ইজ রাইট। তো আমরা আবার পরে ফিরে আসি। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে যে তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো, সেক্ষেত্রে তোমরা সেটা কমেন্টসে জানাবে। তোমরা আজেবাজে কমেন্টস না করে অথবা অপ্রয়োজনীয় কমেন্টস না করে পড়া সম্পর্কিত, তোমাদের স্টাডি সম্পর্কিত কমেন্টসগুলো যদি করো, তাহলে সেই কমেন্টসগুলোর অ্যান্সার দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়। তাছাড়া অনেকগুলো অপ্রাসঙ্গিক কমেন্টসের ভেতরে একটা দুটা কমেন্টস যদি কেউ পড়ার বিষয়ে জিজ্ঞেস করে, তাহলে সেটা আসলে এতগুলো কমেন্টসের ভিড়ে কমেন্টসটা খুঁজে পাওয়া মুশকিল এবং সেটা অ্যান্সার করাটাও অনেকটা ডিফিকাল্ট। যাই হোক, আমি আবার আমার পড়াশোনায় ফিরে আসি। সাবগ্রেডের ব্যর্থতা সম্পর্কে জানার জন্য আমাদের প্রথমে কিছু টার্মের সাথে পরিচিত হতে হবে। আমরা পর্যায়ক্রমিকভাবে সেই টার্মগুলো দেখছি যে প্রথমেই দেখতে পাচ্ছি যে স্থিতিস্থাপক বিকৃতি রয়েছে, তারপরে আমরা দেখব যে কনসলিডেশন বিকৃতি রয়েছে, তারপর প্লাস্টিক বিকৃতি রয়েছে। তো সাবগ্রেডের ব্যর্থতা বোঝার আগে এই বিষয়গুলো আমাদেরকে বোঝা অত্যন্ত জরুরি। স্থিতিস্থাপক বিকৃতি, আমরা ইতিপূর্বে স্থিতিস্থাপক শব্দের সাথে পরিচিত হয়েছি, বিশেষ করে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল অথবা চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স সাবজেক্টে অথবা ফিজিক্সেও এগুলো থাকে। স্থিতিস্থাপকতা হচ্ছে যে কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করে সেই বস্তুটিকে টানলে অথবা বস্তুটিকে বিকৃতি ঘটালে তারপরে যদি আমরা সেই বলটা অপসারণ করি, তাহলে বস্তুটি পূর্বের অবস্থায় ফিরে আসে। এই ঘটনাটি হচ্ছে স্থিতিস্থাপকতা। একটি বস্তুকে টানলে বস্তুটি লম্বা হবে, তারপরে যখন আমরা টানা ছেড়ে দেব, তখন বস্তুটি আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপক বিকৃতি হচ্ছে সাবগ্রেডের ভার বহন ক্ষমতার কম লোড প্রয়োগ করলে অস্থায়ী বিকৃতি দেখা দেয় এবং লোড সরালে তা পূর্বের অবস্থায় ফিরে আসে। যে কথাটা বলা হচ্ছে যে বিকৃতি দেখা দিবে, কিন্তু লোড যখন আমরা সরাবো, অপসারণ করব, তখন তা পূর্বের অবস্থায় ফিরে আসবে। এটি হচ্ছে স্থিতিস্থাপক বিকৃতি। এখানে একটি চিত্রে দেখানো হচ্ছে তিনটি পার্ট রয়েছে। একটি পার্টের লোড প্রয়োগের পূর্বের অবস্থা দেখানো হয়েছে। পূর্বে একটি সাবগ্রেড এরকম থাকে, স্বাভাবিক অবস্থায় থাকে। যখন লোড প্রয়োগ করা হয় তখন একটি সাবগ্রেড এই রেখা বরাবর বিকৃতি হয়ে যায়। তারপর যখন লোডটা অপসারণ করা হয়, এখানে পিটাকে লোড বলা হচ্ছে, যখন লোডটা অপসারণ করা হচ্ছে তখন সাবগ্রেড পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। এটাই হচ্ছে স্থিতিস্থাপক বিকৃতি। কনসলিডেশন বিকৃতি, সাবগ্রেডে স্থিতিস্থাপক বিকৃতির চেয়ে বেশি লোড প্রয়োগ করলে মাটি হতে পানি ও বায়ু বের হয়ে আসে এবং লোড সরানোর পর বিকৃতি সম্পূর্ণরূপে লোপ পায় না, কিছু পরিমাণ স্থায়ীভাবে থেকে যায়। এই বিকৃতিকে কনসলিডেশন বিকৃতি বলা হয়। আমরা স্থিতিস্থাপক বিকৃতি দেখছিলাম, তখন যে পরিমাণে লোড ছিল তার চেয়ে যদি কিছু বেশি লোড প্রয়োগ করা হয়, তাহলে সাবগ্রেডের মাটিতে যে পানি থাকে, বায়ু থাকে, এইগুলো অত্যধিক লোডের কারণে এগুলো বের হয়ে আসবে। তখন যে ঘটনাটা ঘটবে, তখন যদি আমরা লোড অপসারণ করি, লোডকে সরাই, তারপরেও কিন্তু বিকৃতিটার পূর্বের অবস্থায় ফিরে আসবে না, সম্পূর্ণরূপে ফিরে আসবে না, কিছু পরিমাণ বিকৃতি স্থায়ীভাবে থেকে যাবে। এই যে ঘটনা, এই যে ফিনোমেনন, এটাকেই কনসলিডেশন বিকৃতি বলা হয়। এখানে আমরা তিনটি চিত্র দেখতে পাচ্ছি যে লোড প্রয়োগের পূর্বের অবস্থা স্বাভাবিক রয়েছে, তারপরে লোড প্রয়োগের অবস্থা অর্থাৎ ভার প্রয়োগ করলে কিরকম হয় সেটা দেখানো যাচ্ছে। যে লোড প্রয়োগ করা হয়েছে, সাবগ্রেডটা এই রেখা বরাবর বেঁকে গেছে, তারপরে লোড যখন অপসারণ করা হয়েছে তখন সাবগ্রেড পূর্বের অবস্থায় একেবারে ফিরে যায়নি, কিছুটা আঁকাবাঁকা হয়ে গেছে, অর্থাৎ
কিছুটা বিকৃতি রয়ে গেছে। এই ঘটনাটাই হচ্ছে কনসলিডেশন বিকৃতি। প্লাস্টিক বিকৃতি, সাবগ্রেডে কনসলিডেশন বিকৃতির চেয়ে বেশি লোড প্রয়োগ করলে মাটি হতে পানি ও বায়ু বের হয়ে আসে এবং মৃত্তিকার কণারও স্থানচ্যুতি ঘটে। এ ধরনের বিকৃতিকে প্লাস্টিক বিকৃতি বলেন। প্লাস্টিক বিকৃতি স্থায়ী বিকৃতি এবং ভার অপসারণ করলেও মৃত্তিকার বিকৃতির সামান্যতম দূরীভূত হয় না। আগের যে দুইটা বিকৃতি, স্থিতিস্থাপক বিকৃতি এবং কনসলিডেশন বিকৃতিতে আমরা যে বিষয়টা দেখছিলাম যে লোড প্রয়োগ করা হচ্ছিল, তারপরে বিকৃতি হচ্ছিল, লোডকে অপসারণ করা হলো, তখন বিকৃতিও কিছুটা পূর্বের অবস্থায় ফিরে আসে। কিন্তু প্লাস্টিক বিকৃতি হচ্ছে এমন একটা বিকৃতি যেখানে বিকৃতি হবে কিন্তু লোড প্রয়োগের পরে সেই বিকৃতি আর পূর্বের অবস্থায় ফিরে আসবে না, পূর্বের অবস্থায় সামান্যতমও ফিরে আসবে না, অর্থাৎ সম্পূর্ণ বিকৃতিটাই রয়ে যাবে। এটা হচ্ছে প্লাস্টিক বিকৃতি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লোড প্রয়োগ করার ফলে বিকৃতি হয়েছে এবং লোড অপসারণ করার ফলে বিকৃতি একটুও পূর্বের অবস্থায় ফিরে যায়নি, অর্থাৎ সম্পূর্ণ বিকৃতিটাই এখানে রয়ে গেছে। এটাই হচ্ছে প্লাস্টিক বিকৃতি। আমরা এতক্ষণ সাবগ্রেডের বিভিন্ন বিকৃতি সম্পর্কে জানলাম। আমাদের এখন জানবো যে বিকৃতি সাবগ্রেড কেন ব্যর্থ হয়। সাবগ্রেড ব্যর্থতার কারণকে এখানে দুইটি ক্যাটাগরিতে ফেলা হয়েছে। একটি হচ্ছে অপর্যাপ্ত স্থায়িত্ব আর অত্যধিক পীড়নের প্রয়োগ। অপর্যাপ্ত স্থায়িত্বের মধ্যে রয়েছে সাবগ্রেডের মাটি নিজেই খুবই দুর্বল। সাবগ্রেডের মাটি যদি নিজেই খুব দুর্বল হয়ে থাকে তাহলে স্থায়িত্বটা পর্যাপ্ত হবে না, অর্থাৎ সাবগ্রেড ব্যর্থ হবে। সাবগ্রেডের মাটিতে অত্যধিক আর্দ্রতার উপস্থিতি, সাবগ্রেডের মাটি যদি ড্যাম্প হয়, যদি সেখানে পানির পরিমাণ বেশি থাকে, জলীয় অংশের পরিমাণ বেশি থাকে, অত্যধিক আর্দ্র হয়, তাহলে সাবগ্রেড ব্যর্থ হবে। সাবগ্রেড উত্তম রূপে দৃঢ় না করা, যে ঘটনাটা প্রায়ই ঘটে থাকে যে সাবগ্রেডে পর্যাপ্ত পরিমাণে দৃঢ় করা হয় না, পর্যাপ্ত পরিমাণে রোলিং করা হয় না, এটা সাবগ্রেড ব্যর্থ হওয়ার অন্যতম একটি কারণ। তারপরে রয়েছে অত্যাধিক পীড়নের প্রয়োগ। ডিজাইন পীড়ন অপেক্ষা অধিক পীড়ন সাবগ্রেডে পতিত হলে সাবগ্রেডের ওপর সরাসরি বারবার ভার পড়ার কারণে বিকৃতির পরিমাণ বৃদ্ধি পায়। আমরা যখন রাস্তা নির্মাণ করি তখন নির্মাণ করার পূর্বে সেই রাস্তার একটি ডিজাইন করতে হয়, অর্থাৎ রাস্তায় সর্বাধিক কত লোড আসবে এই লোড বহনের উপযোগী করে রাস্তাকে ডিজাইন করা হয়। এখানে সেই লোডটাকেই ডিজাইন লোড অথবা ডিজাইন পীড়ন বলা হচ্ছে। তো কোনো কারণে সে রাস্তায় যদি ডিজাইন লোডের বা ডিজাইন পীড়নের চেয়েও অধিক পরিমাণে লোড পড়ে তাহলে রাস্তায় বিকৃতি হবে, এবং এই লোড যদি বারবার পড়তে থাকে তাহলে এই বিকৃতির পরিমাণটা বৃদ্ধি পাবে, অর্থাৎ রাস্তা আলটিমেটলি ব্যর্থ হবে। এই যে পর্যায়ক্রমিকভাবে অত্যাধিক লোড পড়ার কারণে ব্যর্থ হওয়া, এটাকে আমরা এখানে বলছি যে অত্যাধিক পীড়নের প্রয়োগে ব্যর্থ হওয়া। আমরা সাবগ্রেডের ব্যর্থতা এতক্ষণ দেখলাম। এখন আমরা দেখব যে বেজ। সাবগ্রেডের ওপরেই যেটা থাকে এটা হচ্ছে বেস বা ইমপ্রুভ বেস বা সাব বেস, অথবা তারপরে থাকে ইমপ্রুভ সাব বেস, যেটাকে সংক্ষেপে ISG বলা হয়। তো সবগুলোকে আবার আমরা সংক্ষেপে বেজও বলতে পারি। এখন আমরা সেই বেজের ব্যর্থতাটা দেখব যে বেস কেন ব্যর্থ হয়। বেজ ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে অপর্যাপ্ত শক্তি বা স্থায়িত্বতা। বেজের শক্তি যদি কম হয় অথবা স্থায়িত্বতা যদি কম হয় তাহলে বেজ ব্যর্থ হতে পারে। বেজে যে সামগ্রীগুলো ব্যবহার করা হবে, নির্মাণ সামগ্রীগুলো অথবা বন্ধন সামগ্রীগুলো বলা হচ্ছে, বাইন্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে, সেগুলো যদি কোনো এক সময় তার শক্তি হারিয়ে ফেলে
তাহলে বেজ ব্যর্থ হতে পারে। বেজে যে নির্মাণ সামগ্রীগুলো ব্যবহার করা হবে সেগুলোর যদি স্থানচ্যুতি ঘটে, অর্থাৎ গাড়ির লোড প্রয়োগ করার ফলে বেজের নির্মাণ সামগ্রীগুলো যদি সরে যায় তাহলে বেজ ব্যর্থ হতে পারে। নির্মাণ সামগ্রীগুলোর যদি গুণাগুণ নষ্ট হয়ে যায়, নির্মাণ সামগ্রী দেখা যাচ্ছে যে শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, তারা ড্যাম্প হয়ে যাচ্ছে, তারা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের গুণাগুণ যদি নষ্ট হয়ে যায় তাহলে বেজ ব্যর্থ হবে। ওয়ারিং কোর্সের পুরুত্ব কমে যাওয়া, ওয়ারিং কোর্সের পুরুত্ব কোনো কারণে যদি কমে যায় অথবা যদি কম দেওয়া হয় তাহলেও বেজ ব্যর্থ হতে পারে। বেজে অনুপযোগী সামগ্রী ব্যবহার করা, যে নির্মাণের ত্রুটিযুক্ত নির্মাণ সামগ্রী অথবা যেগুলো স্ট্যান্ডার্ডে যায় না সেই ধরনের নির্মাণ সামগ্রী ব্যবহার করলে বেজ নষ্ট হবে। বেস কোর্স চূর্ণ হয়ে যাওয়া, বেস কোর্সের যে এগ্রিগেটগুলো ব্যবহার করা হবে সেগুলো যদি চূর্ণ হয়ে যায়। বেস কোর্সের নিম্নমানের সামগ্রী ব্যবহার করা, যেটা বলা হয়েছে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। যথোপযোগী কম্প্যাকশন না হওয়া, আগের ক্ষেত্রে যেটা আগের সাবগ্রেডের ক্ষেত্রে যেটা বলা হয়েছিল যে উত্তম রূপে দৃঢ় না করা, একই জিনিস এখানে বলা হচ্ছে যে উত্তম রূপে কম্প্যাকশন না করা। আসলে রাস্তার প্রতিটা স্তরেই আলাদাভাবে কম্প্যাকশন করতে হয়। এই কম্প্যাকশনের বিভিন্ন স্ট্যান্ডার্ড রয়েছে এবং সেগুলো কম্প্যাকশন কতটুকু স্ট্রেংথ হলো, কতটুকু শক্তি আসলো সেগুলো নির্ণয় করার জন্য আলাদা পরীক্ষা রয়েছে। এই সমস্ত পরীক্ষার মাধ্যমে প্রতিটা স্তরেই যথাযথ কম্প্যাকশন নিশ্চিত করতে হবে। কোনো একটা স্তরে যদি কম্প্যাকশন কম হয় তাহলে অবশ্যই সেই স্তরটা ফেল করবে। আর রাস্তার কোনো একটা স্তর ফেল করা মানে আলটিমেটলি পুরো রাস্তায় ফেল করা। তারপরে বলা হচ্ছে যে যথোপযোগী নিষ্কাশন ব্যবস্থা না থাকা, রাস্তায় যদি যথোপযোগী নিষ্কাশন ব্যবস্থা না থাকে তাহলে রাস্তার ভিতরে পানি ঢুকে পড়বে। আর আমরা জানি যে পানি হচ্ছে যে কোনো ধরনের নির্মাণ কাঠামোর জন্যই অত্যন্ত থ্রেট একটা জিনিস, অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা জিনিস। পানিকে আমরা কোনোভাবেই আমাদের স্ট্রাকচারে অ্যালাউ করব না। ওয়ারিং কোর্সের ব্যর্থতার কারণ, রাস্তার সর্বনিম্ন অংশ আমরা বললাম যে সাবগ্রেড, তারপরে রয়েছে বেস, সেই বেজের ভিতর আবার সাব বেস, ইমপ্রুভ সাব বেস, বেস এগুলো থাকে। এরপরে রয়েছে ওয়ারিং কোর্স বা যেটাকে আমরা পেভমেন্ট বলতে পারি, যে রাস্তার যে অংশের উপর দিয়ে গাড়ি যায়, একেবারে রাস্তার সর্বোপরের অংশ ওয়ারিং কোর্স। ওয়ারিং কোর্স কেন ব্যর্থ হয়? আসলে আমরা সাব বেস অথবা সাবগ্রেড বেস এগুলো যদি ফেল হয় তাহলে কিন্তু প্রাথমিকভাবে আমাদের দৃষ্টিতে আসে না, কিন্তু ওয়ারিং কোর্স এমন একটা স্তর যেটা সামান্য একটু যদি এদিক ওদিক হয় এটা কিন্তু সহজে আমাদের নজরে আসে। তো দেখবো কেন এই ওয়ারিং কোর্সটা ব্যর্থ হতে পারে। ওয়ারিং কোর্সের যথোপযোগী মিশ্র ডিজাইন না হওয়া, ওয়ারিং কোর্সের যে ডিজাইনটা এটা যদি সঠিকভাবে না হয়, ওয়ারিং কোর্সে নিম্নমানের বাঁধনি সামগ্রী বা বাইন্ডিং ম্যাটেরিয়াল প্রয়োগ করলে, ওয়ারিং কোর্সে অপর্যাপ্ত বাঁধনি সামগ্রী প্রয়োগ করলে, এই যে বাঁধনি সামগ্রী বা বাইন্ডিং ম্যাটেরিয়াল কথা বলা হচ্ছে এটা মূলত ওয়ারিং কোর্সে যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে বিটুমিন। তো সঠিক মানের বিটুমিন যদি ব্যবহার না করা হয়, সঠিক পরিমাণ মতো যদি বিটুমিন ব্যবহার না করা হয় তাহলে ওয়ারিং কোর্স ব্যর্থ হতে পারে। ওয়ারিং কোর্সে প্রয়োজনীয় অতিরিক্ত বাঁধনি সামগ্রী ব্যবহার করা, বাঁধনি সামগ্রী বা বাইন্ডিং ম্যাটেরিয়াল বা বিটুমিন কম ব্যবহার করলেও রাস্তা নষ্ট হতে পারে, বেশি ব্যবহার করলেও রাস্তা নষ্ট হতে পারে। বিটুমিনজাত পদার্থ জারিত ও উদ্দায়ী হওয়ার ফলে পৃষ্ঠ ফাটল সৃষ্টি এবং সড়ক পৃষ্ঠের বৃষ্টির পানি নিম্নস্তরে প্রবেশ করে, এর ফলেও ওয়ারিং কোর্স ব্যর্থ হতে পারে। আচ্ছা, আমি তোমাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ফ্যান বন্ধ করে লেকচার দেওয়ার কারণে আসলে অত্যধিক গরম লাগছিল, আর ফ্যান দিলেও একটু হয়তো শব্দ হতে পারে। তো আমি 2-1 মিনিট একটু জাস্ট ফ্যানটা চালাবো, তারপর ফ্যানটা আবার অফ করে দেবো। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, সাবগ্রেড, বেস এবং ওয়ারিং কোর্সের ব্যর্থতাকে এখানে একটি চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এই যে রেখা দিয়ে, পর্যায়ক্রমিকভাবে রেখা দিয়ে সাবগ্রেডের ব্যর্থতা দেখানো হয়েছে।
ব্যর্থতা হওয়ার কারণ হচ্ছে যে উপরে টায়ারের লোড পড়ছে, লোডটা অত্যধিক লোড, যে কারণে সাবগ্রেড ব্যর্থ হচ্ছে। আমরা এই চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে সাবগ্রেডকে ছোট্ট করে দেখানো হয়েছে, সাবগ্রেডের উপরে এখানে বেসকে বড় করে দেখানো হয়েছে। সাবগ্রেডের যে ব্যর্থতা, একই ব্যর্থতা বেজেও কিন্তু ফুটে উঠেছে। একদম তৃতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি সাবগ্রেড, বেস এবং একেবারে উপরে যে ওয়ারিং কোর্স রয়েছে, ওয়ারিং কোর্সে কিন্তু সেই একই ধরনের ব্যর্থতাকেই দেখানো হচ্ছে। অর্থাৎ কোনো একটা সাবগ্রেডে যদি কোনো ব্যর্থতা হয়, কোনো ত্রুটি হয়, এটা সবগুলো স্তরেই ছড়িয়ে পড়ে, তবে একটু কম করে ছড়িয়ে পড়ে। আমরা যত রাস্তার উপরের দিকে আসবো তত ত্রুটিটা কম পরিলক্ষিত হবে, কিন্তু রাস্তার যত নিচে যাব তত আমাদের এই ত্রুটিটা বেশি পরিলক্ষিত হবে। আচ্ছা, এই যে মাউস পয়েন্ট ফোকাস, এই যে মাউস পয়েন্টটা একটু একটা হলুদ চিহ্ন দিয়ে বৃত্তাকার দেখাচ্ছে, এটা ইনস্টল করার পর বারবার এখানে কেন জানি রেজিস্ট্রেশন কোড চাচ্ছে। রেজিস্ট্রেশন কোডটা আসলে কোথায় পাবো জানা নেই, যে কারণে বারবার একটু আমরা বিরক্তির সম্মুখীন হচ্ছি। যাই হোক, নমনীয় পেভমেন্টের প্রধান প্রধান ব্যর্থতাগুলো। নমনীয় পেভমেন্ট বাংলায় আমরা বলি, এটাকে আমরা ইংলিশে বলি যে ফ্লেক্সিবল পেভমেন্ট। ফ্লেক্সিবল পেভমেন্ট কেন ব্যর্থ হয়, এটার ব্যর্থতার তালিকার কথা বলা হচ্ছে যে কি কি ধরনের ব্যর্থতা হয়। এটা আমরা দেখব যে শেয়ারে ব্যর্থ হতে পারে, ম্যাপ ফাটল অথবা এলিগেটর ফাটল যেটাকে বলে, এলিগেটর ফাটলে ব্যর্থ হতে পারে। আমরা এগুলো বিস্তারিত দেখব, আপাতত নামগুলো জেনে নেই। নিম্ন স্তরের সাথে দুর্বল বন্ধন, কনসলিডেশন ব্যর্থতা। কনসলিডেশন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। বরফ ক্রিয়ায় স্ফীত হওয়া, আমরা এই ব্যর্থতাগুলো বিস্তারিত দেখব। এছাড়া আরও রয়েছে সড়ক পৃষ্ঠ ঢেউ খেলানো, তারপর রিফ্লেকশন ফাটল, লম্বালম্বি ফাটল। আমার এই পর্যন্ত কথা শুনতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি তোমাদেরকে বলবো কমেন্টসে জানাতে। আশা করছি যে কোনো সমস্যা হচ্ছে না। যাই হোক, আমি আবার টপিকসে ফিরে যাই। নমনীয় পেভমেন্টের ব্যর্থতা নিয়ে আমরা কথা বলছিলাম। শেয়ার ব্যর্থতা প্রথমে রয়েছে। শেয়ার ব্যর্থতা এখানে বলা হচ্ছে যে দুর্বল মিশ্রণে তৈরি নমনীয় সড়কের পেভমেন্টে অত্যধিক লোড পতিত হলে পেভমেন্ট শেয়ারে ব্যর্থ হয়। আচ্ছা, এখানে একটু বানান ভুল দেখা যাচ্ছে, মিশ্রণ বানানটা একটু ভুল হয়েছে, তারপরে ব্যর্থ বানান ভুল হয়েছে। আসলে বাংলা লেখাতে আমরা এত এক্সপার্ট না, যে কারণে ভুল হওয়াটা স্বাভাবিক। আশা করছি তোমরা ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। যেটা বলা হচ্ছে যে দুর্বল মিশ্রণ যদি দুর্বল হয় তাহলে ফ্লেক্সিবল পেভমেন্টে লোড যদি বেশি পড়ে তাহলে শেয়ারে ব্যর্থ হইতে পারে। এখানে দেখো শেয়ারের ব্যর্থতা দেখাচ্ছে। শেয়ারের ব্যর্থতা মানে সড়ক একেবারে সরাসরি নিচে নেমে যাবে, অর্থাৎ একদম সরাসরি দেবে যাবে বা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা, এটাকে শেয়ার ব্যর্থতা বলে। ম্যাপ বা এলিগেটর ফাটল, যেটা সাধারণত ফ্যাটিক বা কোনো অংশে ভিত্তি স্তর দুর্বল হলে ওয়ারিং স্তরের পৃষ্ঠে এই ধরনের ফাটল দেখা দেয়। এই ফাটল প্রথমে স্বল্প এলাকায় দেখা গেলেও ধীরে ধীরে পুরো সড়ক পৃষ্ঠে এর বিস্তৃতি ঘটে। এই ধরনের ফাটল কিন্তু আমরা রাস্তায় প্রায় দেখতে পাই। পুরো রাস্তা ধীরে ধীরে একটু একটু করে এই ম্যাপের মতো করে ফেটে যাচ্ছে। এটাকে ম্যাপ বা এলিগেটর ফাটল বলা হয়। এটা কেন হয় বলা হচ্ছে যে ভিত্তি স্তর যদি দুর্বল হয়, সাবগ্রেড বা বেস যদি দুর্বল হয় তাহলে এই ধরনের ফাটল দেখা দেয়, এবং এটা প্রথমে অল্প জায়গায় দেখা দিলেও এটা আসলে পুরো রাস্তাটাতে ধীরে ধীরে বিস্তৃতি ঘটতে থাকে। তো ম্যাপ ফাটলের একটি সুন্দর নাম রয়েছে, এলিগেটর ফাটল। ম্যাপ ফাটল বা এলিগেটর ফাটল কেন দেখা দেয়? বিটুমিন শক্ত হয়ে যাওয়া। বিটুমিন যদি শক্ত হয়ে যায়, তারপর নিম্ন তাপমাত্রায় বিটুমিনকে যদি আমরা সঠিক তাপমাত্রায় উত্তপ্ত করতে না পারি, তারপরে কম পরিমাণে বিটুমিন যদি প্রয়োগ করা হয়, নিম্ন স্তরে যদি প্লাস্টিক বিকৃত হয়, আমরা প্লাস্টিক বিকৃতি পরে আসছি, নিম্ন স্তরে যদি প্লাস্টিক বিকৃত হয় তাহলে উপরে ম্যাপ ফাটল দেখা দিতে পারে। অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা,
নিষ্কাশন পানি যদি দ্রুত নিষ্কাশন না করা যায়, বৃষ্টির পানি হোক অথবা বন্যার পানি হোক, সেই পানিগুলো যদি রাস্তার ভেতরে প্রবেশ করে তাহলে রাস্তার উপরের পৃষ্ঠে এ ধরনের ফাটল দেখা দিতে পারে। লম্বালম্বি ফাটল, এ ধরনের ফাটল পেভমেন্টের লম্বালম্বি হয়ে থাকে, রাস্তার একেবারেই বরাবর ফাটল হয়ে থাকে। তো কারণ সমূহ হচ্ছে সাবগ্রেড ডুবে যাওয়ার ফলে লম্বালম্বি ফাটল হতে পারে, 500 ডাল ধসে যাওয়ার ফলে লম্বালম্বি ফাটল হতে পারে। তারপর বরফ ক্রিয়ায় বিশেষ অংশ ফুলে যাওয়ার ফলে সাবগ্রেডের আয়তন লম্বালম্বিভাবে পরিবর্তিত হওয়ার ফলেও লম্বালম্বি ফাটল দেখা দিতে পারে। কনসলিডেশন ব্যর্থতা, আমরা কনসলিডেশন ব্যর্থতা বা কনসলিডেশন বিকৃতি সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা দেখব যে কনসলিডেশন ব্যর্থতা কি। সড়কে যানবাহন চলাচলকালে একটি নির্দিষ্ট পথ বারবার ব্যবহার হওয়ার ফলে এই অংশে কনসলিডেশন বিকৃতি সৃষ্টি হয় এবং সড়কের ওই অংশ অপেক্ষাকৃত নিচু হয়ে যায়। তোমরা যখন রাস্তায় চলাচল করো তখন একটু খেয়াল করলে দেখবে যে রাস্তার কিছু কিছু অংশ দিয়ে অনেক সময় সব গাড়ি ওই একই অংশ দিয়েই যায়। একটি গাড়ি সামনের গাড়িটি যে জায়গা দিয়ে যাবে, পিছনের গাড়িটি ঠিক সেই জায়গা দিয়ে যাবে, পরের গাড়িটি সেই জায়গা দিয়ে যাবে। তাহলে এই যে একটি অংশ বারবার ব্যবহার হওয়ার ফলে কি হয়, ওই অংশে কনসলিডেশন বিকৃত হয় এবং রাস্তার ওই অংশ অপেক্ষাকৃত নিচু হয়ে থাকে। এটা কিন্তু রাস্তার এক ধরনের ব্যর্থতা। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে রাস্তার একটি প্রস্তুত দেখানো হয়েছে। এই যে এই ধরনের জায়গাগুলিতে হয়তো বারবার গাড়ি চলাফেরা করছে, এই নিচু অংশ দিয়ে বারবার গাড়ি চলাফেরা করার কারণে রাস্তায় এই অংশে নিচু হয়ে গেছে। বাট মাঝখানের এই অংশ দিয়ে কিন্তু গাড়ি চলাচল করে না অথবা হয়তো খুব কম চলাচল করে। কনসলিডেশন ব্যর্থতা দেখলাম। আমরা দেখবো বরফ ক্রিয়ায় স্ফীত হওয়া। সম্পূর্ণরূপে ভূনিম্নস্থ পানিতল ও আবহাওয়ার উপর নির্ভর করে। বরফ ক্রিয়ার ফলে সড়ক পৃষ্ঠের অংশ বিশেষ স্ফীত হয়ে সড়কে এ ধরনের ব্যর্থতা সৃষ্টি করে। আমাদের দেশে যদিও বরফ দেখা যায় না, কিন্তু বিশেষ করে কিছু শীত প্রধান দেশ আছে, যেমন কানাডা আছে, তারপরে আমেরিকা রয়েছে। এই সমস্ত দেশে তোমার যখন বরফ ক্রিয়া হয় তখন অনেক সময় রাস্তায় হয়তো পানি ঢুকে রাস্তাটা স্ফীত হয়ে যেতে পারে বা ফুলে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে একটা পেভমেন্ট দেখানো হয়েছে, যে পেভমেন্টের মাঝের অংশটুকু হঠাৎ করে ফুলে গেছে। এটা বরফের ক্রিয়ার ফলে হয়তো ভেতরে পানি ঢুকে গেছে, যে কারণে এরকম দেখা দিচ্ছে। নিম্ন স্তরের সাথে দুর্বল বন্ধন। সড়কের ওয়ারিং কোর্সের সাথে নিম্ন স্তরের উত্তম বন্ধন না হলেও সড়ক পৃষ্ঠের এক অংশের সামগ্রী যানবাহনের চাকার ধাক্কায় স্থানচ্যুত হয়ে অন্য অংশে জমা হয় এবং সড়ক পৃষ্ঠে গর্তের সৃষ্টি হয়। দুই স্তরের মাঝে ট্যাগ কোড বা প্রাইম কোড না দিলে এরূপ অবস্থার সৃষ্টি হয়। তাহলে বলা কেন নিম্ন স্তরের সাথে দুর্বল বন্ধন হতে পারে, যে দুই স্তরের মাঝে ট্যাগ কোড অথবা প্রাইম কোড দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে এক স্তরের সাথে আরেক স্তরের অর্থাৎ ওয়ারিং কোর্সের সাথে বেস কোর্সের বন্ধন খুব দুর্বল বন্ধন হয়। দুর্বল বন্ধন হলে সড়কের ক্ষতি হতে পারে, সড়ক ব্যর্থ হতে পারে। এখানে দেখানো হচ্ছে যে দুর্বল বন্ধনের ফলে এই যে সারফেস সরে গেছে কিছুটা, এটা এক ধরনের ব্যর্থতা। সড়ক পৃষ্ঠে ঢেউ খেলানো। সড়ক পৃষ্ঠের এক অংশ উঁচু ও তার সংলগ্ন অংশ নিচু হয়ে গেলে সড়ক পৃষ্ঠে ঢেউ খেলানো অবস্থায় পতিত হয়। সাধারণত শিয়ার ব্যর্থতার ফলে এরূপ হয়ে থাকে। আমি দুঃখিত, বাইরে থেকে বারবার একজন হকার একটা ব্যাড সাউন্ড করছে। আসলে রাস্তার পাশে বাসা হলে যা হয়, এখানে আসলে তাকে মানা করাও সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এই বিষয়গুলো একটু তোমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। সড়ক পৃষ্ঠ ঢেউ খেলানো, আমরা ইতিপূর্বে ঢেউ খেলানো দেখছি, আর একটু দেখে নিই। এখানে দেখানো হচ্ছে যে
অত্যধিক লোড পড়ার কারণে আমাদের সাবগ্রেড অথবা বেস ওয়ারিং কোর্স একটু একটু করে বিকৃত হয়েছে, যে কারণে একেবারে বেস ওয়ারিং কোর্স একেবারে উপরের কোর্সটা এই যে একটু ঢেউ খেলানো হয়ে গেছে। ওয়ারিং কোর্সটা এখানে ঢেউ খেলানো হয়ে গেছে, সবগুলো চিত্রে ওয়ারিং কোর্সকে ঢেউ খেলানো দেখানো হচ্ছে। তো এটাই হচ্ছে আমরা পড়বো এখন, যে সড়ক পৃষ্ঠ ঢেউ খেলানো। সড়ক পৃষ্ঠের একাংশ উঁচু যেটা আমরা দেখলাম এবং তার সংলগ্ন অংশ নিচু হয়ে গেলে সড়ক পৃষ্ঠ ঢেউ খেলানো অবস্থায় পতিত হয়। সাধারণত শেয়ার ব্যর্থতার ফলে এরকম হয়ে থাকে। বলা হচ্ছে যে কেন এরকম হয়, শেয়ার ব্যর্থতার কারণে এরকম হয়। এরপরে আমরা দেখব রিফ্লেকশন ফাটল। পুরাতন ফাটল সম্পূর্ণ সিমেন্ট কংক্রিট সড়ক পৃষ্ঠে বিটুমিন সার্ফেসিং দিলে কংক্রিট সড়কের পৃষ্ঠের ন্যায় একই ধরনের ফাটল ওয়ারিং সার্ফেসও দেখা দেয়। এ ধরনের ফাটলকে রিফ্লেকশন ফাটল বলে। এই ফাটল পথে পানি প্রবেশ করে সাবগ্রেডকে আক্রান্ত করতে পারে। বলা হচ্ছে কি পুরাতন বা ফাটল সম্পন্ন সিমেন্ট কংক্রিট সড়ক পৃষ্ঠে বিটুমিনের সার্ফেসিং দিলে কংক্রিটের সড়ক নাই কংক্রিটের সড়কের পৃষ্ঠের নাই একই ধরনের ফাটল দেখা দিতে পারে। মূলত এই দিক দিয়ে পানি প্রবেশ করেই এটা সাবগ্রেডকে আক্রান্ত করে ফেলে। আমরা একেবারেই ক্লাসের শেষের দিকে। তো আমি আশা করছি তোমরা পুরো ক্লাসটি বুঝতে পেরেছো, অথবা কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কেউ যদি মনে করো যে তোমার এই ক্লাসটি আবারও দেখতে হবে, তাহলে তুমি এই ওয়েবসাইটটিতে দক্ষতা বাতায়ন অথবা www.skill.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করে তোমরা আবার এটি দেখতে পারো। আর সবাইকে বলবো যে তোমরা সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।